তারপর বিচার সবাই কাকা কাকিমা আসলো, তারাই আমাকে লালন পালন করে বড় করেছেন। মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো, আমরা কি তোর বাবা মার মতো না? আমি বলতাম হ্যাঁ তা তো বটেই। কাকিমা বলতো, তাহলে বাবা মার কথা জিজ্ঞেস করছিস কেন? তখন আমি বলতাম, তারপরও আমার বাবা মার ব্যাপারে জানতে হবে। কাকিমা বলতো, আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনটা খারাপ করতে, এর জন্যই তো বিষয়টা গোপন রাখছি, বুঝতে পারছিস না কেন? তাছাড়া আমরাও তোকে অনেক ভালোবাসি, আমার মেয়ে তানিশার থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি, তাহলে অতীতের এসব কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে? তখন আমি বলতাম, আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না এসব কথা। কাকিমা না করার কারণে আমি আর তাকে বলতে বাধ্য করিনি, এর জন্য বিষয়টা আজও আমার অজানা। তারপর কাকা কাকিমা তারা বিচার সবাই এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরলো। তারাও নিমিষেই চুপ হয়ে গেল, তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সবাই উপস্থাপন করলেন এবং জিজ্ঞাসা করলেন, এই ছেলেই কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছিল মামুনি? রিদিতা বলল, জি আব্বু, এই সেই ছেলে। শফিক সাহেব বলল, রহমান এবার তুমি বলো, তোমার ভাতিজাকে কি শাসন তুমিই করবা নাকি আমরাই করব? তাছাড়া গ্রামবাসীরাও দেখুক, তারাও যেন এই ইফটিজিং করা থেকে বিরত থাকে, আপনাদের যা ভালো মনে হয় তাই করুন। কাকা এই বলে চোখের পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো, আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম। জাবেদ সাহেব বলে উঠলো, সালমান তুমি গিয়ে কাঁচা বেত ভেঙে নিয়ে আসো, যাও। কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম। তারপর এলাকার বড় নেতা তার গায়ের সম্পূর্ণ শক্তি দিয়ে 10টা বেতের আঘাত করলো, আর এইদিকে বেতের আঘাতটা সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিকে সজোরে আঘাতটা লাগে, যার দরুন চোখের কোণ থেকে রক্ত বের হতে লাগলো। আমার এমন অবস্থা দেখে শফিক সাহেব বলল, জাবেদ ভাই থাক, ছোট মানুষ, এবার ওর ভুল বুঝতে পারবে। জাবেদ সাহেব বলল, এই ছেলে যা, রিদিতার কাছে গিয়ে সরি বলবি এবং সেই সঙ্গে এটাও বলবি তার আশেপাশে আর ঘুরঘুর করবি না। তারপর আমি রিদিতার সামনে গিয়ে বললাম, রিদিতা আমার ভুল হয়েছে, আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। কান্না করতে করতেই কথাগুলো বললাম। মারের আঘাতে যতটুকু কষ্ট পেয়েছি তার থেকে মান সম্মান ধুলোয় মিশিয়ে গেল, সেটা ভেবেই চোখ থেকে অজরে পানি পড়ছে। আমার এমন করুণ অবস্থা দেখে রিদিতা মাথা নিচু করে ফেললো। সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে, কিন্তু এভাবে যে সব হয়ে যাবে সেটা রিদিতা কল্পনাও করেনি। বিচার শেষ হয়ে গেল এবং রিদিতার বাবা শফিক সাহেব এসে আমাকে বলল, এই ছেলে তুমি এটা ভেবে নিও না যে আমার মেয়ে বলে ইফটিজিং এর অপরাধে একটু বেশি শাস্তি দিলাম। আমার মেয়ের জায়গায় অন্য কেউ থাকলেও আমি সেটাই করতাম। আমি বললাম, আপনাদের বিচারে যা শাস্তি আসছে দিয়েছেন, তো এখন আর এসব মানবতার কথা আপনাকে বলতে হবে না। অনেকটা রেগে শফিক সাহেবের মুখের উপর বলে আসছিলাম। উপর দিয়ে রিদিতা শুধু নীরব দর্শকের মতো দেখে যাচ্ছিল। এখন আর রিদিতার প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ অনুভূতি নেই, যা আছে সব ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু আজ একটা বিষয় কোনোভাবেই মেনে নিতে পারছি না, দোষ করলো দুর্জয়, আর সেটার শাস্তি পেলাম আমি। এখন এসব ভেবেই বা কি হবে? দুর্জয় তো রিদিতাকে পাবার জন্য একটা গেম খেলেছে, আমি চাইলে দুর্জয়কে সবার সামনে তার ডেভিল চেহারাটা দেখাতে পারবো না। ভাগ্যকে মেনে নিয়ে বাড়ির গেটে ঢুকতেই আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেলাম। আমার রুমে গিয়ে লক্ষ্য করতেই দেখলাম তানিশা আমার ব্যবহারকৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভাঙছে এবং সেগুলোতে আগুনও লাগিয়ে দিয়েছে। তানিশাকে আমি জিজ্ঞেস করেই ফেললাম, আমার এইসব ব্যবহৃত জিনিসগুলো ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছিস কেন? তানিশা বলল, কেন আগুন দিয়ে পুড়তেছি বুঝতে পারছিস না? আমি নিশ্চুপ। তানিশা বলল, তোর জন্য বাবা আজ কতটা অপমানিত হতে হলো সেটা কি একটুও বুঝতে পারছিস? আমি তানিশা বলতেই তানিশা আমার কথা থামিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না, আমাদের একটা সম্মান আছে যেটা তুই নিমিষে শেষ করে ফেলেছিস। তাছাড়া আমি কেমনে রিদিতার সামনে গিয়ে দাঁড়াবো সেটাও ভাবতে পারছি না। এসব তোর জন্য হয়েছে। আমি বললাম, শুধু তোর বান্ধবীর দিকটাই দেখলি, আমাকে যে সবার সামনে হেনস্থা করলো সেটা দেখলি না? তানিশা বলল, তোকে যে মারটা দেওয়া হয়েছে সেটা অনেক কম হয়েছে, বিচারকের জায়গায় আমি থাকলে তোকে পিটিয়ে শেষ করে ফেলতাম। এখন প্লিজ তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, তোর জন্য আমরা আর অসম্মানী হতে পারবো না। আমি বললাম, কি বলছিস এসব? তোরা ছাড়া আমার আপন কে আছে? তানিশা বলল, তুই এতিম অসহায় বলে আমার বাবা মা তোকে সেই ছোটবেলায় রাস্তা থেকে তুলে এনে পালন করেছে, এখন তো তুই আর ছোট না, যেদিকে খুশি সেদিকে চলে যা। তানিশার কথা শুনে নিমিষেই চোখের কোণে জল জমে গেল। তার মানে কাকা আমার রক্তের কেউ না। এসব ভাবতেই কাকা আমার রুমে এসে বলতে লাগলো, তানিশা মা, এবার ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বল। কাকার কথা শুনে নিমিষেই মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, কাকা আজ একটা সত্য কথা বলবা? কাকা নিশ্চুপ। আমি বললাম, আমি কি সত্যিই এতিম? তোমরা আমার আপন কেউ না? শুনলাম আমাকে নাকি রাস্তা থেকে এনে তোমাদের বাসায় আশ্রয় দিয়েছো, সেটা কি সত্যি? কাকা বলল, হ্যাঁ, তানিশা যেটা বলেছে সেটা সত্যি। আমি বললাম, ও তার মানে আমি তোমাদের রক্তের কেউ না? কাকা বলল, না। এবার বুঝতে পারলাম এর জন্য কাকিমা আমার বাবা মার সম্পর্কে কিছু জানায়নি। কথাটা শুনে কষ্ট পাবো বলে আমাকে জানায়নি, কিন্তু এমন একটা দিনে জানতে পারবো সেটা আমি কল্পনাও করিনি।
এসব আনমনে ভেবে যাচ্ছি। এর মধ্যে তানিশা বলে উঠল, এখন বল কবে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি? সবই তো শুনলি। আমি বললাম চিন্তা করিস না, কলেজ থেকে টিসি নিয়ে তারপর এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। আপাতত কয়েকটা দিন আমাকে তোদের এখানে থাকতে দে। অনেক তো করুণা করেছিস, এবার না হয় এইটুকু করুণা কর। কথাটা বলা মাত্রই তানিশা আমার রুম থেকে রাগে হনহন করে চলে গেল। আজ সত্যি নিজেকে খুব একা মনে হচ্ছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সবচেয়ে বড় ভুল হয়েছে রিজিতাকে ভালোবেসে। তার পিছনে যদি না যাইতাম তাহলে আজকে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হতো না। রিজিতাকে যতটা ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করব। অপরদিকে রিদিতার মা বলল, রিদিতা মামনি খেতে আয়। সে কখন থেকে কি ভাবছিস বলতো? রিদিতা বলল, মা কিছু ভালো লাগছে না, যাও তো এখন। রিদিতার মা বলল, কি হয়েছে সেটা বলবি তো? রিদিতা কোনো কিছু না বলেই কান্না করে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা এখন কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিছুই ভালো লাগছে না। রিদিতার মা বলল, ও এই ব্যাপার, তাহলে তোর বাপের কাছে নালিশ করলি কেন? রিদিতা কান্না করে বলল, আমি কি জানতাম বাবা জাবেদ আঙ্কেলকে দিয়ে এভাবে ওকে মার খাওয়াবে? রিদিতার মা বলল, তোর জাবেদ আঙ্কেল তো মানুষকে মারলে কম মারে না, সেটা তো এই এলাকার সবাই জানে। আচ্ছা যাই হোক, এখন এসব চিন্তা বাদ দিয়ে খেতে আয়। রিদিতা বলল, ওকে যাচ্ছি, তুমি যাও। প্রতিদিনকার মতো আজও সকাল 8টায় টেবিলে খেতে বসছি। এর মধ্যে তানিশাও এসে পাশের চেয়ারটা টেনে বসলো। কাকিমা খাবার পরিবেশন করছে। এর মধ্যে তানিশা বলে উঠল, মা ওকে পোলাও মাংস সব খাওয়াও, ও কথা দিয়েছে সপ্তাহখানেক এখানে থাকবে, তারপর এখান থেকে চলে যাবে। কিরে ঠিক বললাম তো?